আসসালামু আলাইকুম, স্বাগত চ্যানেল আই সংবাদে। সংবাদ কক্ষ থেকে আপনাদের সাথে আছি আমি আনিকা জাহিন। বিস্তারিত সংবাদের শুরুতেই জানিয়ে দিচ্ছি ফ্রেশ আটা ময়দা সুজি সংবাদ শিরোনামগুলো। বাংলাদেশ থেকে আমদানি করা পণ্যে যুক্তরাষ্ট্রের 20% পাল্টা শুল্ক নির্ধারণ, প্রস্তাবিত থেকে 15% কমিয়ে হোয়াইট হাউসের ঘোষণা। জুলাইতে শত শত মানুষ হত্যাতেই এক দফা আন্দোলনের সূচনা, গুম খুন গণতন্ত্রহীনতার বিরুদ্ধে ক্ষোভ একীভূত হয় ছাত্র জনতার মিছিলে। জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে টানাপোড়েন, আইনি ভিত্তি না পেলে কমিশন ও সরকারের বিরুদ্ধে জামায়াতের মামলার হুমকি। কিছুদিনের মধ্যেই নির্বাচনের তারিখ ঘোষণা করা হবে জানালেন আইন উপদেষ্টা, ইতিহাসের সেরা ভোট উপহার দেওয়ার প্রত্যয়। পরিবেশ প্রতিবেশের উন্নয়নে কুমিল্লায় প্রকৃতি ও জীবন ক্লাবের বৃক্ষরোপণ ও বিতরণ, সবুজ বাংলাদেশ বিনির্মাণে নতুন প্রজন্মকে উৎসাহিত করবে প্রত্যাশা। এবং প্রথমবারের মতো থাইল্যান্ডে কৃষি যন্ত্রপাতির আন্তর্জাতিক প্রদর্শনী, অংশ নেয় 35টি দেশের নির্মাতা প্রতিষ্ঠান। সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। এখনকার এই সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেলের ইউটিউব চ্যানেল এবং চ্যানেলের ওটিটি প্ল্যাটফর্ম আইস্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। বাংলাদেশ থেকে আমদানি করা পণ্যের ওপর 20% পাল্টা শুল্ক আরোপ করেছে যুক্তরাষ্ট্র। শুল্ক নিয়ে হোয়াইট হাউসের এক ঘোষণায় এই হার উল্লেখ করা হয়েছে। তালিকায় বাংলাদেশ ছাড়াও রয়েছে কয়েক ডজন দেশের শুল্কের হার। দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে পাকিস্তানের ওপর 19%, আফগানিস্তানে 15%, ভারতে 25%, মিয়ানমারে 40% এবং শ্রীলঙ্কার উপর 20% শুল্ক আরোপ করেছে ওয়াশিংটন। গত 2 এপ্রিল বিশ্বের বিভিন্ন দেশের উপর উচ্চ হারে পাল্টা শুল্ক আরোপ করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বাংলাদেশের ওপর প্রথমে 37% শুল্ক আরোপ করে যুক্তরাষ্ট্র। তবে 8 জুলাই বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসকে চিঠি দিয়ে পাল্টা শুল্ক 2% কমিয়ে 35% করার কথা জানান ডোনাল্ড ট্রাম্প। 9 জুলাই সময়সীমা পার হলেও শুল্ক কার্যকর না করে আলোচনার জন্য যুক্তরাষ্ট্রের সঙ্গে বিভিন্ন দেশকে আলোচনার সুযোগ দেয় ওয়াশিংটন। শুল্ক কমাতে যুক্তরাষ্ট্রের বাণিজ্য প্রতিনিধিদের সঙ্গে টানা 3 দিন আলোচনা করেন বাংলাদেশের প্রতিনিধি দলের সদস্যরা। এরপর এলো শুল্ক কমার এই ঘোষণা। ছাত্র জনতার অভ্যুত্থানের 1 বছর। সরকারি চাকরিতে কোটা পুনর্বহালের প্রতিবাদে শুরু হওয়া একটি আন্দোলন কিভাবে গণ অভ্যুত্থানের রূপ নিয়ে একটি প্রতাপশালী সরকারের পতন ঘটিয়েছিল। ছাত্রনেতারা বলছেন, জুলাই মাসে শত শত মানুষ হত্যার বিরুদ্ধে শিক্ষার্থীদের 9 দফায় 1 দফায় রূপান্তর হয়েছিল। আগের বছরগুলোতে গুম খুন, একদলীয় শাসন ও গণতন্ত্রহীনতার বিরুদ্ধে মানুষের সকল ক্ষোভও এক হয়েছিল ছাত্র জনতার মিছিলে। বিস্তারিত তাফিমুল ইসলামের রিপোর্টে। 2024 সালের 5 জুন সরকারি চাকরিতে কোটা ব্যবস্থা পুনর্বহাল করে হাইকোর্টের রায়ের পর শুরু হয় আন্দোলন। শরিক হয় দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠান, পাবলিক প্রাইভেট বিশ্ববিদ্যালয়, কলেজ এবং মাদ্রাসার শিক্ষার্থীরাও। মধ্য জুলাইয়ে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার একটি মন্তব্যে আন্দোলন আরো উস্কে দেয়। মুক্তিযোদ্ধাদের নাতিপুতিরাও পাবে না, তাহলে কি রাজাকারের নাতিপুতিরা পাবে? দেশ উত্তাল হয়ে ওঠে। আন্দোলন দমনে সরকার কঠোর অবস্থান নেয়, ইন্টারনেট পরিষেবা বন্ধ করে দেওয়া হয়, সেনাবাহিনী মোতায়েন করে জারি করা হয় কারফিউ। আইন শৃঙ্খলা বাহিনীর গুলিতে নিহত হতে থাকে শত শত মানুষ। এক পর্যায়ে আন্দোলনের প্রধান সংগঠক হিসাবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন 9 দফার দাবির পরিবর্তে প্রধানমন্ত্রী পদত্যাগের 1 দফা দাবি তোলে। সে সময়ের ছাত্র সমন্বয়করা বলছেন, এটাই ছিল জন আকাঙ্ক্ষা। আমাদের জনগণের কালেকটিভ মনের যে কথাগুলো, সেটা আসলে 9টা দফা আকারে উঠে আসছে। এইটা ছিল সবথেকে গুরুত্বপূর্ণ। জনগণ যেটা বলতে চায়, জনগণের মাথায় এই মুহূর্তে যেই জিনিসটা আছে, সেইটাকে একটা লিখিত রূপ আকারে হাজির করা। এই জন্য 9 দফার জায়গাটা মানুষকে এত বেশি মাত্রায় টাচ করেছে। 9 দফা থেকে 1 দফার যাত্রাটা আসলে অনেক কঠিন। এত হতাহতের বিপরীতে মানুষের ইচ্ছা শক্তি ছিল যে মানুষ আবার রাস্তায় নেমে আসবে, সব কিছু ভেঙে সরকার
এই খুনি হাসিনাকে পতন করতে পারবে। মানুষের মধ্যে ইচ্ছা শক্তি ছিলই বলে মানুষ বেরোয় আসছে। বলা যায় স্টার্টিংটা ছিল শাহবাগ, এটা রাজপথের মুভমেন্ট হিসেবে এটাকে ডিসপ্লে করানো, এবং তার পরবর্তী যতগুলো আমাদের কর্মসূচিগুলো নিয়েছি সবগুলোই ছিল আমরা চেষ্টা করেছি কীভাবে মানুষের গ্রহণযোগ্যতা যত বেশি বাড়ানো যায়, কারণ একটা বড় মুভমেন্টের দিকে ড্রাইভ করাতে হলে আমার মানুষের কাছে গ্রহণযোগ্যতা লাগবে। এক দফা দাবির বড় কারণ ছিল আগের 16 বছর আওয়ামী লীগ সরকারের সীমাহীন দমন ও নিপীড়ন। 16 বছরের মানুষের উপরে যে জুলুম, নির্যাতন, নিপীড়ন, সেটার কিন্তু একটা সম্মিলিত ক্ষোভ ছিল। সম্মিলিত ক্ষোভের কিন্তু বহিঃপ্রকাশও কিন্তু আমরা জুলাই আন্দোলনে দেখতে পেয়েছি, এবং তাদেরও কিন্তু একটা প্রত্যাশার জায়গা ছিল। বিপ্লব ছিল এদেশের আপামর ছাত্র জনতার স্বতঃস্ফূর্ত ক্ষোভের বিস্ফোরণ। গত 16 বছরে আমরা সবাই মজলুম ছিলাম, তো আমরা জালেম হাসিনার বিরুদ্ধে 16 বছর ধরে লড়াই করেছি। ছাত্র গণ অভ্যুত্থানের নেতারা বলছেন, জুলাই আন্দোলনের মাধ্যমে এই বার্তা দেওয়া হয়েছে যে ভবিষ্যতে কোনো সরকার যেন এমন স্বৈরাচারী হওয়ার চেষ্টা না করে। তাফিমুল ইসলাম, চ্যানেল আই, ঢাকা। এবারে অন্যান্য সংবাদ। জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে নানা টানাপোড়েন চলছে। জামাতে ইসলামী বলেছে, আইনগত ভিত্তি না পেলে কমিশন ও সরকারের বিরুদ্ধে তারা মামলা করবে। বিদ্যমান সংবিধানে রাষ্ট্র পরিচালনার 4 মূলনীতিকে ভাষার মারপ্যাচে পাশ কাটানোর অভিযোগে জাতীয় ঐকমত্য কমিশনের মূলনীতির আলোচনা বর্জন করে বাম দলগুলো। বিএনপি বলেছে, জুলাই সনদের বাস্তবায়ন নিয়ে কেউ যদি সন্দেহ প্রকাশ করে তাহলে গ্যাজেট আকারে প্রকাশ করতে পারে সরকার। জান্নাতুল বাকিয়া কেকার রিপোর্ট। জাতীয় ঐকমত্য কমিশনের সাথে রাজনৈতিক দলগুলোর শেষ দিনের বৈঠক। শুরুতেই সাংবিধানিক ও সংবিধিবদ্ধ প্রতিষ্ঠানের নিয়োগ ইস্যুতে কমিশনের প্রস্তাবের সাথে দ্বিমত করে নোট অব ডিসেন্ট দিয়েছে বিএনপি সহ সমমনা 5টি জোট। কি করবে নেপাল, এগুলো আজকে যদি আমরা সরকারকে সাজেস্ট করতে যাই, এটা পার্লামেন্টের সিদ্ধান্ত হবে, তো সেই জায়গা থেকে ব্যতিক্রম হওয়ার সম্ভাবনাও থাকে। আইনি ভিত্তি না দিলে জুলাই সনদে স্বাক্ষর করবে না জামাতে ইসলামী। এনসিপিও একই মত জানায়। কমিশনের কাছে উদাত্ত করে আহ্বান জানাবো যে বাস্তবায়নের পথটাই সব থেকে গুরুত্বপূর্ণ বিষয়। বাস্তবায়নের বিষয়টা নিয়ে যেন রাজনৈতিক দলগুলোর সঙ্গে খোলামেলা পদ্ধতিতে আলোচনা করা হয়। জাতির প্রতি আর কোনো তামাশা করার সুযোগ আমরা দেব না, ইনশাআল্লাহ। We'll go to force this government to implement the reforms. রাষ্ট্র পরিচালনায় বিদ্যমান সংবিধানের 4 মূলনীতির ক্ষেত্রে কমিশন কথার মারপ্যাচে বিদ্যমান মূলনীতি ঝেড়ে ফেলার অভিযোগ এনে বাম দলগুলো সন্ধ্যায় আলোচনা বর্জন করে। এই যে বিদ্যমান রাষ্ট্রীয় 4 মূলনীতি, এইটা বাদ দিয়ে অন্য কিছু এখানে প্রতিস্থাপন করা, মুক্তিযুদ্ধের যে প্রকৃত চেতনা এবং 71-এর যে যুদ্ধ শহীদদের প্রতি সেটা অবমাননা, সেটাকে আড়াল করতে চায়। বিএনপি বলছে, রাষ্ট্রের মূলনীতির যাই প্রস্তাব করা হোক তা বাস্তবায়ন করবে আগামী সংসদ। মূলনীতি, রাষ্ট্র পরিচালনার মূলনীতি যাহাই নির্ধারণ হোক না কেন, সেটা জাতীয় সংসদে গৃহীত হবে। যাহাই নির্ধারিত হোক, তার সাথে এই ঐকমত্য কমিশনের যে লাইনটা তারা সুপারিশ করেছে তার সাথে আমরা জনগণের সার্বভৌম ইচ্ছার প্রতিফলনের উপরে কোনো আইনি ভিত্তি নেই। আলোচনা শেষে কমিশনের সহসভাপতি জানান, আগামী কয়েকদিনে জাতীয় সনদের পূর্ণাঙ্গ রূপ দেওয়ার কাজ করবে কমিশন। গুরুত্ব বিবেচনা করে আমরা যতটা দ্রুততার সঙ্গে সম্ভব সনদের পূর্ণাঙ্গ রূপটি রাজনৈতিক দলের কাছে পৌঁছে দিতে চাই। এদিন রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে রাজনৈতিক দলগুলো একমত হয়। জান্নাতুল বাকিয়া কেকা, চ্যানেল আই, ঢাকা। বিচার এবং সংস্কারের যাই হোক, প্রধান উপদেষ্টা নির্বাচন নিয়ে যে সময় বলেছেন তার থেকে একদিনও দেরি হবে না বলে মন্তব্য করেছেন প্রেস সচিব। আইন উপদেষ্টা বলেছেন, কিছুদিনের মধ্যেই নির্বাচনের সুনির্দিষ্ট সময় ঘোষণা করা হবে। সচিবালয়ে তিনি বলেছেন, এই সরকার ইতিহাসের সবচেয়ে ভালো নির্বাচন উপহার দেবে। চকর মালিথার রিপোর্ট। দেশের রাজনৈতিক অঙ্গনে আলোচনার কেন্দ্রবিন্দুতে যখন আগামী নির্বাচন, তেমন পরিস্থিতিতে বাংলাদেশ সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরাম BSRF এর সংলাপে প্রধান অতিথির বক্তৃতায় মূলত নির্বাচন নিয়েই কথা বললেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব। আগামী 5-6টা দিন আমাদের বাংলাদেশের সামনের যে আমরা যেটা রাজনীতিক বন্দোবস্তর কথা বলি, সেটার জন্য খুবই ক্রুশিয়াল একটা টাইম। আগামী 5-6টা দিনে আমরা বুঝবো যে আমরা সামনে কোথায় যাচ্ছি। বাট একটা বিষয় আপনি নিশ্চিত থাকেন, ইলেকশন দেরি হবে না। ইলেকশন প্রফেসর ইউনূস যেই সময়ে বলেছেন তার থেকে একটা দিন দেরি হবে না। চার্টার বা প্রোক্লেমেশন যাই হোক না কেন, যেটা যেভাবেই চার্টারটা অ্যাডপ্টেড হোক না কেন, এইটার
ইম্প্যাক্টটা যে ইলেকশনে পড়ে, ইলেকশন তার মতো সময় মতো হয়ে যাবে। সচিবালয়ে আইন মন্ত্রণালয়ের 1 বছরের কর্মকাণ্ড নিয়ে সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে আইন উপদেষ্টা বললেন, নির্বাচন যথাসময়েই হবে। নির্বাচনের সময় তো জাস্ট ওয়েট করেন, কিছুদিনের মধ্যে ঘোষণা শুনবেন। আমাদের নিয়ত আছে বাংলাদেশের ইতিহাসে বেস্ট ইলেকশন। গত 1 বছরে দায়ের হওয়া রাজনৈতিক হয়রানিমূলক এবং জুলাই গণ অভ্যুত্থানের 15,000 মামলার 80% প্রত্যাহার করা হয়েছে বলেন আইন উপদেষ্টা। ঘোষণা শুনবেন। চকর মালিথা, চ্যানেল আই, ঢাকা। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, শহীদদের কাঙ্ক্ষিত ইনসাফ ভিত্তিক গণতান্ত্রিক রাষ্ট্র গঠনের জন্য সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। জুলাই আগস্ট গণ অভ্যুত্থানের বছর পূর্তি উপলক্ষে রাজধানীতে মহিলা দলের আলোচনা সভায় ভার্চুয়ালি যুক্ত হয়ে দেশ গঠনে নারীদের গুরুত্বপূর্ণ ভূমিকা তুলে ধরে তারেক রহমান বলেন, ফ্যাসিবাদ, উগ্রবাদ, চরমপন্থা যেন মাথাচাড়া দিতে না পারে সে ব্যাপারে নারীদের সজাগ থাকতে হবে। রাহুল রায়ের রিপোর্ট। জুলাই আগস্ট গণ অভ্যুত্থানের বছর পূর্তিতে রাজধানীতে ছিল মহিলা দলের আলোচনা সভা। শুরুতেই শহীদদের সম্মানে নীরবতা পালন করা হয়। ফ্যাসিবাদ বিরুদ্ধে আন্দোলনে নারীদের অবদান শীর্ষক আলোচনায় নারীরা তাদের অভিজ্ঞতা তুলে ধরেন। অনুষ্ঠানে ছিলেন স্বজন হারানো পরিবারের সদস্যরা। অনুষ্ঠানে লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত ছিলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। জাতি হিসেবে এগিয়ে যেতে নারীদের গুরুত্বপূর্ণ ভূমিকার কথা তুলে ধরেন তিনি। বিএনপি বিশ্বাস করে দেশের অর্ধেক সংখ্যক নারীকে রাষ্ট্র এবং রাজনীতির মূল ধারার বাইরে রেখে কখনোই আমরা নিরাপদ বাংলাদেশ গঠন করতে পারবো না। নিরাপদ বাংলাদেশ গঠন করা সম্ভব নয়। আগামী জাতীয় নির্বাচন দেশের প্রতিটি নাগরিকের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। দেশে যাতে আর কোনোভাবেই আর কোনোদিন ফ্যাসিবাদ, উগ্রবাদ, চরমপন্থা মাথা চাড়া দিয়ে উঠতে না পারে, এই ব্যাপারে বিশেষ করে নারী সমাজকে অত্যন্ত সতর্ক এবং সজাগ থাকতে হবে। এবং সতর্ক এবং সজাগ থাকার জন্য আমি সমগ্র বাংলাদেশের মা বোনদেরকে আহ্বান জানাই। শহীদদের কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়ে তোলার কথা বলেন তারেক রহমান। দেশের গণতান্ত্রিক আমি জনগণকে আবারও আহ্বান জানিয়ে বলতে চাই, নারী, পুরুষ, শিশু, ধর্ম, বর্ণ নির্বিশেষে সবার জন্য শহীদদের কাঙ্ক্ষিত একটি ইনসাফ ভিত্তিক গণতান্ত্রিক নিরাপদ বাংলাদেশ প্রতিষ্ঠার মাধ্যমে শহীদদের আত্মত্যাগের প্রতি সম্মান জানানোর জন্য আমরা ঐক্যবদ্ধ থাকি। সবার জন্য একটি নিরাপদ, একটি গণতান্ত্রিক মানবিক বাংলাদেশ প্রতিষ্ঠার চলমান অভিযাত্রায় অতীতের মতো আগামী দিনেও আমরা আমাদের মা বোনদের সক্রিয় অংশগ্রহণ এবং সমর্থন আশা করি দৃঢ়ভাবে। বিএনপি ক্ষমতায় গেলে নারীদের নিয়ে কিছু পরিকল্পনা তুলে ধরে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, নারীদের আশা আকাঙ্ক্ষা ধারণ করেই বিএনপি আগামীর পরিকল্পনা সাজিয়েছে। তাদের আশা আকাঙ্ক্ষাকে ধারণ করে বিএনপি আগামী দিনের সকল কর্মপরিকল্পনাগুলোকে সাজিয়েছে বা গ্রহণ করছে। রাহুল রায়, চ্যানেল আই, ঢাকা। উঁচু ভবন নির্মাণে থাকে নানা রকম চ্যালেঞ্জ। স্থপতিরা বলছেন, ঝুঁকি বিবেচনায় নিয়ে মাটির গঠন, ফায়ার সেফটি, সেই সঙ্গে যথাযথভাবে বিল্ডিং ম্যানেজমেন্ট করতে হয়। উঁচু ভবন নির্মাণে মাস্টার প্ল্যান করার পরামর্শ তাদের। সেই সাথে শহরকে বিস্তৃত করারও তাগিদ দিয়েছেন তারা। নাজিব বেগের রিপোর্ট। আকাশছোঁয়া ভবন নির্মাণ মানুষের উৎকর্ষ আর উদ্ভাবনী দক্ষতার প্রতীক। আধুনিক স্থাপত্য ও প্রকৌশল শৈলীর নিদর্শন এটি। অন্যদিকে আভিজাত্যের প্রতীক হিসেবেও আকাশছোঁয়া ভবন নির্মাণ করছে অনেক দেশ। দৃষ্টিনন্দিত এসব ভবন ঘিরে পরিচালিত হয় গুরুত্বপূর্ণ ব্যবসায়িক আর্থিক কার্যক্রম। রাজধানী ঢাকার প্রেক্ষাপটে উঁচু ভবন নির্মাণে ধারণ ক্ষমতা এবং অগ্নি নির্বাপন ব্যবস্থার মতো বিষয়কে গুরুত্ব দিতে বলছেন স্থপতিরা। যখনই একটা হাইরাইজ বিল্ডিং তৈরি করছি তখন কিন্তু জানমালের নিরাপত্তার বিষয়টা সবচেয়ে মুখ্য হয়। শুধুমাত্র উঁচু বিল্ডিং করার জন্যই উঁচু বিল্ডিং করা উচিত না, এটা টেকনিক্যালি সাউন্ড হতে হবে, ফায়ার সেফ হতে হবে, স্ট্রাকচারাল ইস্যুস আছে। আমরা ভূমিকম্প প্রবণ এলাকায় থাকি, পাত্রের ক্ষমতা হচ্ছে, পাত্র হচ্ছে আমার জমি, সেই ক্ষমতা অনুযায়ী আমি পারি কিনা সেটার সঙ্গে অনেক রকমের ইম্প্যাক্ট অ্যানালাইসিস করতে হয়। একটা হচ্ছে এনভায়রনমেন্টাল ইম্প্যাক্ট অ্যানালাইসিস তো আছে,
ট্রাফিকের একটা বিরাট ইস্যু তৈরি হয়ে যাচ্ছে। উঁচু ভবন নির্মাণে দীর্ঘমেয়াদী পরিকল্পনাকেও জোর দিচ্ছেন তারা। চ্যালেঞ্জ হলো আমাদের ইলেকট্রোমেকানিক্যাল সিস্টেমগুলি অনেক উন্নততর হওয়া দরকার। লিফটের প্রয়োজন, যেগুলি সবই ইম্পোর্ট করতে হয়। কনস্ট্রাকশন কস্ট হাইয়ার হয়ে যায় বিকজ আমরা আর্থকোয়েক এবং উইন্ড লোড কনসিডার করে টল বিল্ডিংগুলি ডিজাইন করে থাকি, কিন্তু ডিমান্ডের কারণে কিছু নিয়ম নীতি সুবিধা পাচ্ছি বলে আমরা হাই রাইজ করে যাচ্ছি। সেটা আমার মনে হয় জোন অনুযায়ী মাস্টার প্ল্যান করে 3 ডাইমেনশনাল একটা নকশা তৈরি করে হাই রাইজের অনুমতি দেওয়া দরকার। ভার্টিক্যাল এক্সপানশনের চাহিদা থেকেই উঁচু ভবনের সংখ্যা বাড়ছে, তবে ভবনের ব্যবহার ও ব্যবস্থাপনা সঠিকভাবে করার তাগিদ সংশ্লিষ্টদের। নাজিব বেগ, চ্যানেল আই, ঢাকা। জলবায়ুর অভিঘাতে ক্ষতিগ্রস্ত পরিবেশ প্রতিবেশের উন্নয়নে কুমিল্লায় বৃক্ষরোপণ ও বিতরণ করেছে প্রকৃতি ও জীবন ক্লাব। জনপ্রিয় মোবাইল অপারেটর বাংলালিংকের সহযোগিতায় প্রাচীন ও ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ কুমিল্লা জেলা স্কুলের 1000-এরও বেশি শিক্ষার্থীর মাঝে গাছের চারা বিতরণ করা হয়। বিশিষ্টজনদের প্রত্যাশা, এমন উদ্যোগ সবুজ বাংলাদেশ বিনির্মাণে নতুন প্রজন্মকে উৎসাহিত করবে। আবুল কাশেম হৃদয়ের তথ্য ও ভিডিও চিত্রে আফরোজা হাসির রিপোর্ট। প্রকৃতি বিনাশী উন্নয়ন, অপরিকল্পিত নগরায়ন আর বন ধ্বংস সহ অপরিণামদর্শী নানা কর্মকাণ্ডে বিপর্যস্ত প্রাণ প্রকৃতি। পরিস্থিতির উন্নয়নে সবুজে সাজায় বাংলাদেশ স্লোগানে সারা দেশের মতো কুমিল্লায়ও ব্যাপক হারে বৃক্ষরোপণ করছে প্রকৃতি ও জীবন ক্লাব। সবুজে সাজাই বাংলাদেশ এই প্রতিপাদ্যে কুমিল্লায় বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেছে প্রকৃতি জীবন ক্লাব। যে কুমিল্লা কিন্তু সমবায়ের জন্য একটা বিখ্যাত জায়গা, সমবায়ের মাধ্যমে কিন্তু এখানে অনেক কর্মকাণ্ড হয়েছে, কিন্তু তারপরেও বৃক্ষ যেভাবে নিধন হচ্ছে, বৃক্ষ যেভাবে হারিয়ে যাচ্ছে এই সবুজ কুমিল্লার থেকে, সেই কুমিল্লাকে যদি ভালো রাখতে চাই আমরা এবং একে সবুজে ছেয়ে ফেলতে চাই, বৃক্ষরোপণ কিন্তু আরও জোরসোরে করতে হবে। বৃক্ষের বিকল্প নেই, কারণ এই বৃক্ষ আমাদের ফল দিচ্ছে, ফুল দিচ্ছে, কাঠ দিচ্ছে, যার কারণে ধর্মীয় গ্রন্থেও কিন্তু এই বৃক্ষকে রক্ষা করার কথা বলা হয়েছে এবং বৃক্ষের যত্ন নিতে বলা হয়েছে। আসুন আমরা সবাই মিলে হাতে হাত মিলিয়ে এই বৃক্ষরোপণ এই বর্ষায় একসাথে এগিয়ে নিয়ে যাই। বাংলালিংকের সহযোগিতায় ফলদ, বনজ ও ঔষধি সহ বিভিন্ন প্রজাতির গাছের চারা পেয়ে উচ্ছ্বসিত শিক্ষার্থীরা। চারা নিয়ে আমি আমার বাড়িতে লাগাবো। গাছ লাগান, পরিবেশ বাঁচান। যদি গাছ যদি না থাকে তাহলে আমরা বাঁচতে পারবো না। চ্যানেল আই কর্তৃক আজকের এই দিনে যে আয়োজনটা হয়েছে, নিঃসন্দেহে সেটা অত্যন্ত প্রশংসনীয়। খুবই ভালো উদ্যোগ, সবারই এগিয়ে আসা উচিত এরকম একটা উদ্যোগকে, যে সবুজ বাংলাদেশ গড়ি, সবুজে সাজাই বাংলাদেশকে। পরিবেশ বান্ধব ও যুগোপযোগী কর্মসূচির প্রশংসা করেন বিশিষ্টজনেরা। সারা বছর ব্যাপী আমরা গাছ লাগানোর চেষ্টা করতে হবে আমাদেরকে। পরিবেশের ভারসাম্য রক্ষার্থে আমাদের বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। এই গাছকে লাগিয়ে আমরা দূরে সরে যাব না, এটাকে যত্ন করব, এটাকে পরিচর্যা করব বড় না হওয়া পর্যন্ত। আমি গাছ আমার প্রতি যত্নশীল, আমি আপনাকে ছায়া, আশ্রয় ও সৌন্দর্য দেব। জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবেলার পাশাপাশি জীববৈচিত্র্য সমৃদ্ধ দেশ গড়তে রোপণ করা বৃক্ষের পরিচর্যায় সবাইকে এগিয়ে আসার আহ্বান সংশ্লিষ্টদের। আফরোজা হাসি, চ্যানেল আই। এ বছর প্রথমবারের মতো থাইল্যান্ডে অনুষ্ঠিত হলো কৃষি যন্ত্রপাতির আন্তর্জাতিক প্রদর্শনী থাইল্যান্ড ইন্টারন্যাশনাল এগ্রিকালচারাল মেশিনারি এক্সিবিশন 2025। 23 থেকে 25 জুলাই 3 দিনব্যাপী এই প্রদর্শনী অনুষ্ঠিত হয় দেশটির রাজধানী ব্যাংককে। 35টি দেশের কৃষি যন্ত্রপাতি নির্মাতা প্রতিষ্ঠান এই মেলায় অংশ নেয়। বিস্তারিত জানাচ্ছেন শাইখ সিরাজ। গত 60 বছর ধরে চীনে প্রতি বছর অনুষ্ঠিত হয়ে আসছে আন্তর্জাতিক কৃষি যন্ত্রপাতির প্রদর্শনী। এবছর থেকে চীনের পাশাপাশি এশিয়ার বিভিন্ন দেশে কৃষি যন্ত্রপাতির প্রদর্শনীর আয়োজন করার ঘোষণা দেয় আয়োজক কমিটি। প্রথম আয়োজন ছিল 23 থেকে 25 জুলাই থাইল্যান্ডের ব্যাংককে। প্রযুক্তি কৃষিখাতকে করছে আধুনিক ও নিশ্চিত লাভজনক। আজকের এই প্রদর্শনীতে যুক্ত হয়েছেন 35টি দেশ থেকে আগত ক্রেতা ও বিক্রেতারা। এটি একটি চমৎকার মিলন মেলা। মেলার আয়োজকরা বলছেন,
এই আয়োজনের লক্ষ্য হল কৃষিক্ষেত্রে প্রযুক্তির ব্যবহার বাড়ানো এবং আধুনিক যন্ত্রপাতিকে বিশ্বব্যাপী আরও জনপ্রিয় করে তোলা। তথ্য ও প্রযুক্তি ছড়িয়ে দিলেই মানুষ কল্যাণের দিকে দ্রুত এগোবে। চতুর্থ শিল্প বিপ্লবের এই সময়ে কৃষি যন্ত্রপাতির যে অগ্রসরতা তা বৈশ্বিক পরিমণ্ডলে তুলে ধরা জরুরি। এই প্রদর্শনীর মাধ্যমে আমরা প্রতিটি দেশের নাগরিক একই সূত্রে গাথা পড়ছি, সেটি হচ্ছে টেকসই কৃষি ব্যবস্থাপনা, যা আগামী দিনের জন্য অত্যন্ত জরুরি। চীন, থাইল্যান্ড, ভারত, রাশিয়া, ইটালি, ফ্রান্স, জাপান, ইন্দোনেশিয়া সহ বিশ্বের 35টি দেশের অংশগ্রহণকারীরা এই মেলায় অংশ নিয়েছেন। আমরা এখান থেকে কিন্তু বিভিন্ন দেশের কৃষি যন্ত্রপাতি ও কৃষি জ্ঞান সম্পর্কে ধারণা পাচ্ছি, যা সামগ্রিক বিশ্ব কৃষির জন্য একটা ইতিবাচক দিক। এই ধরনের আয়োজন থেকে আমরা আসলে মানুষের চাহিদা সম্পর্কে ধারণা পাই, নতুন নতুন যন্ত্র তৈরির ক্ষেত্রে অনুপ্রেরণা আসে। এই এক্সিবিশনে আমরা যেটা দেখলাম যে এগ্রিকালচার ট্র্যাক্টরের পাশাপাশি স্মল এগ্রিকালচারাল মেশিনারিজ বা ইকুইপমেন্টস রয়েছে, যেগুলো বর্তমান আমাদের বাংলাদেশে অত্যন্ত আবশ্যক। উল্লেখ্য, আগামী অক্টোবরে চীনের উহান শহরে অনুষ্ঠিত হবে এশিয়ার সবচেয়ে বড় আয়োজন চায়না ইন্টারন্যাশনাল এগ্রিকালচার মেশিনারিজ এক্সিবিশন 2025। শাইখ সিরাজ, চ্যানেল আই। সময় হলো একটি বিরতি নেওয়ার। বিরতির পর থাকছে অনূর্ধ্ব 20 নারী এশিয়ান কাপ ফুটবলের বাছাই পর্বে বাংলাদেশের দল ঘোষণা, চ্যাম্পিয়নদের ওপরই কোচ পিটার বাটলারের আস্থা। দর্শক, বিরতির পর স্বাগত আরও একবার চ্যানেল আই সংবাদে। যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কের ম্যানহাটনে বন্দুকধারীর হামলায় নিহত বাংলাদেশি বংশোদ্ভূত পুলিশ অফিসার মোহাম্মদ দিদারুল ইসলামের জানাজা ব্রঙ্কসের পারচেস্টার জামে মসজিদে হয়েছে। জানাজা শেষে তাকে রাষ্ট্রীয় মর্যাদা দেওয়া হয়। সে সময় নিউ ইয়র্কের সিটি মেয়র এরিক অ্যাডামস, গভর্নর ক্যাথি হোকুল, পুলিশ কমিশনার জেসিকা টিস সহ হাজারো পুলিশ অফিসার নিহত দিদারুল ইসলামের প্রতি শ্রদ্ধা জানান। রাস্তার দুই পাশে সাধারণ জনগণ দাঁড়িয়ে তার প্রতি সমবেদনা জানান। পরে মোটর শোভাযাত্রার মধ্য দিয়ে দিদারুল ইসলামের মরদেহ নিউ জার্সির সমাধিস্থলে নিয়ে যাওয়া হয়। বাংলাদেশি বংশোদ্ভূত পুলিশ অফিসার মোহাম্মদ দিদারুল ইসলাম গত 28 জুলাই বন্দুকধারীর গুলিতে নিহত হন। এ ঘটনায় আরও 3 জন নিহত হন। এবারে কৃষি সংবাদ। দিনাজপুরে খেজুর চাষ করে সফলতা পেয়েছেন ফুলবাড়ির জাকির হোসেন। 6 প্রজাতির খেজুর চাষ ও চারা বিক্রি করে তিনি বছরে আয় করছেন 25 থেকে 30 লাখ টাকা। তার এই সাফল্য দেখতে অনেকে দূর দূরান্ত থেকে ছুটে যাচ্ছেন তার বাগানে। দিনাজপুর থেকে শাহ আলম শাহীর রিপোর্ট। দিনাজপুরের ফুলবাড়ি উপজেলার জাকির হোসেন 3 বিঘা জমির উপর গড়ে তুলেছেন খেজুর বাগান। বর্তমানে তার বাগানে 80টি খেজুর গাছ রয়েছে। এর মধ্যে সৈদি মরিয়ম, আজোয়া, খলিজি, মেডজুল, বাহির ও আম্বার খেজুর গাছ। 12 কেজি খেজুর নিয়ে এসে চারা তৈরি করে প্রথমে এখানে 19টি চারা রোপণ করি। 17 সালে আমি চারা রোপণ করে 2022 সালে আমার প্রথম ফলন আসে 3টি গাছে। পরের বছর আমার 9টি গাছে খেজুর আসে এবং প্রতিটি গাছে খেজুর, ভরপুর খেজুর আসে। 1 কেজি খেজুর আমি 1000 টাকা কেজি বিক্রি করতেছি। অনেক টেস্ট এবং সুস্বাদু এবং কালার খুব সুন্দর আসে। তার এই বাগানে 3 জন শ্রমিক পরিচর্যার কাজ করছেন। 2 থেকে 3 জন এখানে শ্রমিক কাজ করি, 500-600 করে মজুরি পাই এবং আমার দিনপথ ভালোভাবে চলে। এই বাগানটা দেখতে অনেক দেশ থেকে লোক আসে, বাইরে থেকে লোক আসে, দেখে অনেক মনে করো আনন্দ পায়। খেজুর চাষে সহযোগিতা ও পরামর্শ দিতে আগ্রহী কৃষি বিভাগও। প্রযুক্তিগুলো আমাদের পরামর্শে এবং নিজে তিনি মধ্যপ্রাচ্যে দীর্ঘদিন থেকেছেন, সেই অভিজ্ঞতার আলোকে প্রয়োগ করেছেন। সেই প্রযুক্তিগুলো যদি সঠিকভাবে প্রয়োগ করা যায় তাহলে বাংলাদেশেও সৌদি খেজুর উৎপাদন করা সম্ভব এবং ভালো ফলন পাওয়া সম্ভব। আমরা যদি এটা সম্প্রসারণ করতে পারি এবং এটা যদি সফলভাবে চাষ করা যায় তাহলে বিদেশ থেকে আমাদের যে সৌদি খেজুর এনে দেশের খেজুরের চাহিদা পূরণ করতে হয় সেটিতে অনেকাংশে এটি কমে যাবে এবং আমাদের বৈদেশিক মুদ্রা সাশ্রয় হবে বলে আমরা মনে করছি। আগামীতে এ অঞ্চলে খেজুর চাষের পরিধি আরও বৃদ্ধি পাবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। দিনাজপুর থেকে শাহ আলম শাহী, চ্যানেল আই। এবারে প্রকৃতি সংবাদ।
বাগেরহাটে হাঁটু পানি পাড়িয়ে ক্লাস করতে হচ্ছে গাবতলা ইসলামাবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের। প্রাকৃতিক দুর্যোগ ও জোয়ারের কারণে মাসের 15 দিন পানিবন্দী থাকছে বিদ্যালয়টি। বিড়ম্বনা কাটিয়ে শিক্ষার সুষ্ঠু পরিবেশ নিশ্চিতে দ্রুত সংস্কারের দাবি শিক্ষক, শিক্ষার্থী ও স্থানীয়দের। ঊর্ধ্বতনের সাথে আলোচনা সাপেক্ষে সমাধানের আশ্বাস উপজেলা শিক্ষা কর্মকর্তার। সংবাদদাতার তথ্য ও ভিডিওচিত্রে সৈয়দ মাদিহ অদিতের রিপোর্ট। মাসের 15 দিনে এই মাঠে থাকে হাঁটু পানি। বাগেরহাটের গাবতলা ইসলামাবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চিত্র এটি। প্রতিনিয়ত প্রাকৃতিক দুর্যোগ ও জোয়ারের পানিতে নিমজ্জিত পথ পেরিয়েই যাতায়াত করতে হচ্ছে শিক্ষার্থীদের। স্কুল টু সাইক্লোন শেল্টার ভবনটিও ঝুঁকিপূর্ণ। 1.5 শতাধিক শিক্ষার্থী বিদ্যালয়ে ক্লাস করলেও জোয়ারের সময় কমে যায় উপস্থিতি। পানি উঠে আমাদের আসতে কষ্ট হয় এবং আমাদের বই খাতা ভিজে যায়, আমাদের জামা কাপড় ভিজে যায়। 1 মাসে 15 দিনে পানি জমে থাকে, আমরা খেলাধুলো করতে পারি না। যদি মাঠ ভরা হয় তাহলে আমরা দোলনায় চড়তে পারি, খেলাধুলো করতে পারি। আমাদের এই বিদ্যালয়টির মাঠ স্কুলের স্টুডেন্ট এবং আমরা কখনোই ব্যবহার করতে পারি না। স্টুডেন্টরা এই যে পানি আসলে তখন ওরা আর আসতে চায় না। সাপ, ব্যাঙ, বিভিন্ন রকম জীবজন্তু দেখে ওরা ভয়। ভবনটির মেরামত না হলে যে কোনো সময় ঘটতে পারে দুর্ঘটনা, বলছেন স্থানীয়রা। আমাদের স্কুলটা খুবই ঝুঁকিপূর্ণ। আমাদের এলাকায় অতি দূরত্ব একটি সাইক্লোন সেন্টারের প্রয়োজন এবং একটি ব্যারিকেডের দরকার। আলোচনা সাপেক্ষে পরবর্তী ব্যবস্থার আশ্বাস উপজেলা প্রশাসনের। এই নির্মাণাঞ্চল অনেকগুলো স্কুলে এরকম সমস্যা আছে, তারপরেও এই স্কুলটার অবস্থা কি আমি সেটা দেখে আমি পরবর্তী ব্যবস্থা নিব। 1972 সালে স্থাপিত হওয়ার পর 2023 সালে বিদ্যালয়টির মেরামত করে সরকার। সৈয়দ মাদিহ অদিত, প্রকৃতি ও জীবন ডেস্ক, চ্যানেল আই। এবারে খেলার খবর। সবশেষে ফ্রেশ আটা ময়দা সুজি সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। বাংলাদেশ থেকে আমদানি করা পণ্যে যুক্তরাষ্ট্রের 20% পাল্টা শুল্ক নির্ধারণ, প্রস্তাবিত থেকে 15% কমিয়ে হোয়াইট হাউসের ঘোষণা। জুলাইতে শত শত মানুষ হত্যাতেই এক দফা আন্দোলনের সূচনা, গুম, খুন, গণতন্ত্রহীনতার বিরুদ্ধে ক্ষোভ একীভূত হয় ছাত্র জনতার মিছিলে। জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে টানাপোড়েন, আইনি ভিত্তি না পেলে কমিশন ও সরকারের বিরুদ্ধে জামাতের মামলার হুমকি। কিছুদিনের মধ্যে নির্বাচনের তারিখ ঘোষণা করা হবে জানালেন আইন উপদেষ্টা। ইতিহাসের সেরা ভোট উপহার দেওয়ার প্রত্যয়। পরিবেশ প্রতিবেশের উন্নয়নে কুমিল্লায় প্রকৃতি ও জীবন ক্লাবের বৃক্ষরোপণ ও বিতরণ, সবুজ বাংলাদেশ বিনির্মাণে নতুন প্রজন্মকে উৎসাহিত করবে প্রত্যাশা। এবং প্রথমবারের মতো থাইল্যান্ডে কৃষি যন্ত্রপাতির আন্তর্জাতিক প্রদর্শনী, অংশ নেয় 35টি দেশের নির্মাতা প্রতিষ্ঠান। দর্শক, চ্যানেল আই সর্বশেষ সংবাদ জানতে ভিজিট করুন channelionline.com-এ। যুক্ত থাকুন আমাদের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলোর সাথে। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।